আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমাদের 400তম এপিসোড। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে শুরু করছি। পুঁজিবাজারের বিভিন্ন বিষয় আলোচনা করব, তার সাথে কিছু ফরেন কারেন্সি কালকে যে উল্লম্ফন হয়েছে সেটার বিষয়ে আলোচনা করব। প্রি বাজেট আমরা যে সকল প্রস্তাবনা দিয়েছি সে সকল বিষয়েও আলোচনা করব। আর আজকে আমি আপনাদের সাথে থাকব আহমেদ রশিদ লালী। আর আজকে আলোচনার জন্য যোগ দিয়েছেন আমাদের সাথে, পরিচয় করায় দিচ্ছি, জনাব মোসলে উদ্দিন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, এনসিসি ব্যাংক। আপনাকে স্বাগত জানাই। ওনার পাশে আছেন মোহাম্মদ আনিসুর রহমান, এফসিএ ব্যাংক ও পুঁজিবাজার বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাই। আমরা আলোচনা চলে যাচ্ছি। দর্শক মণ্ডলী, সর্বপ্রথম যে আলোচনার বিষয় আমরা একটু আলাপ করতে চাচ্ছিলাম, যেহেতু একজন ব্যাংকারকেও আমরা পেয়েছি, সিনিয়র ব্যাংকার, এবং গতকালকে আমরা দেখেছি যে ডলার, মানে ফরেন কারেন্সি অ্যাজ এ হোল, সেটা পাউন্ড বলেন, ডলার, ইউরো অথবা রিয়াল বলেন সৌদি আরবিয়ার, সেটা একটা বিরাট উল্লম্ফন হয়েছে। এবং যেটা আমরা দেখেছি গতকালকে কিন্তু বিশাল একটা শর্টেজ ছিল মার্কেটে। এবং আমরা এও দেখেছি যে বিভিন্ন ব্যাংক কিন্তু তার সেটেলমেন্ট করেছে, যেমন 110 টাকায় পাউন্ডের এগেনস্টে তারা সেটেল করেছে, 85 টাকায় ডলার করেছে, এইভাবে আমরা লক্ষ্য করেছি। আমি শুরুটা এই কারণে করলাম যে এই বিষয়টা দিয়ে, যে এইটা গতকালকের একটা ফেনোমেনা, এবং বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সে বিষয়ে যদি আপনি কিছু একটু আলোকপাত করেন। লিলি ভাই, আপনাকে ধন্যবাদ। আই থিঙ্ক দিস ইজ দ্য বার্নিং ইস্যু ফর দ্য প্রেজেন্ট। এখানে অনেকগুলো ইস্যু আমরা যদি পিছনের দিকে তাকাই, নাম্বার ওয়ান, আপনি যদি দেখেন যে আমাদের ইম্পোর্ট গ্রোথ হয়েছে অ্যাজ অন 31 মার্চ 20%, আমাদের এক্সপোর্ট গ্রোথ হয়েছে সেক্ষেত্রে 3%, আমাদের রেমিটেন্সের নেগেটিভ গ্রোথ হয়েছে 17%, আমাদের যে সমস্ত অফশোর ব্যাঙ্কিংয়ের যে সমস্ত পেমেন্টগুলো ছিল দ্যাট ইজ গোয়িং টু ম্যাচিওর। অ্যান্ড আমাদেরকে আরও চিন্তা করতে হবে, দিস ইজ দ্য টাইম উই আর মেকিং পেমেন্ট ফর ইম্পোর্ট সেটেলমেন্ট এগেনস্ট দ্য রোজার জন্য যে সমস্ত কমোডিটি আমরা এইগুলা করে থাকি, সেগুলোর কিন্তু পেমেন্টগুলা এই মুহূর্তে আছে। এটা একটা বিশাল অ্যামাউন্ট। অন দ্য টপ অফ দ্যাট, আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু দে হ্যাভ টেকেন এ হিউজ লার্জ প্রজেক্ট, and due to huge import is also involved with that. সো সব কিছু দেখা যাচ্ছে যে আমার নেগেটিভ প্যারামিটারে। সুতরাং অনেক দিন থেকে বোঝা যাচ্ছিল যে ডলার উকি মারছিল, যে ইট ওয়াজ 78 ফর দ্য লাস্ট সেভারাল ইয়ার্স। সেখান থেকে আস্তে আস্তে উকি মারতে মারতে এখন দিস ওপেন মার্কেট ইকোনমিতে তো ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই উইল ডিটারমাইন দ্য ডলার প্রাইসেস। তো এখন পর্যন্ত আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো ইন্টারভেনশন পাই নাই, এবং যেহেতু এলসি পেমেন্ট বা অফশোর পেমেন্টের দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল কমিটমেন্ট অন বিহাফ অফ দ্য ব্যাংক, তা ব্যাংকে তার নিজস্ব ক্রেডিবিলিটি রাখার জন্য, তার ইন্টারন্যাশনাল কমিটমেন্ট রাখার জন্য দে হ্যাভ টু মেক পেমেন্ট থ্রু আউট দিস এনি সোর্সেস অফ ডলার। তবে আমরা বাংলাদেশ ব্যাংক আমরা দেখছি যে অবভিয়াসলি দে উইল কাম ফরওয়ার্ড, আমরা উই হ্যাভ গট দ্য সিগনাল। এবং আপনারা আজকে নিউজ পেপারেও দেখেছেন যে এই যে একটা exceptional rises, এটাকে I think Bangladesh Bank will come forward and will try to arrest, because আমাদের একটাই comfortable position is that our reserve is $32.40 billion. That is a great comfort for us, and we are looking forward যে আমাদের এই রেমিটেন্স ইস্যুস অ্যান্ড এই স্পেশালি দ্য এক্সপোর্ট, এইগুলো যদি আমরা কিছুটা ম্যানেজ করতে পারি, এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি, I think that is the dollar will be settled in near future. Right. আমি আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক তো ইন্টারভিন করে যখন এক্সেস লিকুইডিটি থাকে ডলার ফরেন এক্সচেঞ্জের, তখন কিন্তু ওনারা কিনে নেন সেটা। এখন যেহেতু একটা ক্রাইসিস মোমেন্ট, এবং কালকে তো বিশাল একটা অনেক ব্যাংকস কিন্তু সমস্যায় পড়েছে, এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক কেন এগিয়ে আসছে না, ইন্টারভিন করছে না? এর জন্য অনেকটা মূলত আমরা ব্যাংকাররা টু সাম এক্সটেন্ট রেসপন্সিবল, বিকজ যখন ডলার প্রাইস একটু আপওয়ার্ড থাকে, তখন যে সমস্ত ব্যাংকের কাছে ডলার থাকে
ওরা কিন্তু হোল্ড করে রাখতে চায় যে টু মেক মোর মানি অ্যান্ড দিস দিস ইজ দ্যাটস ইয়ার। এর কারণের জন্য ইনিশিয়ালি যখন উই হ্যাভ কন্ট্রাক্টেড উইথ বাংলাদেশ ব্যাংক বলছিল যে এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ডলার ইজ ইন দ্য মার্কেট, সো লেটস ইট দিস ইজ দ্যাটস বি এক্সস্টেড ফার্স্ট, ওখান থেকে হ্যাঁ তারপরে আমরা ইয়ে করব। সেই কারণের জন্যই কিন্তু আপনি গতকালকের ইয়েতে দেখবেন যে গতকালকের সেকেন্ড হাফে দ্য ডলার প্রাইসেস হ্যাজ কাম ডাউন টু 82 লেভেল। এটা কিন্তু দ্যাট ইজ এ গুড সিগন্যাল ফর আস অ্যান্ড ফর দ্য বিজনেস কমিউনিটি। এবং আমার কাছে আজকে মনে হচ্ছে দ্যাট ইজ দ্য ডলার প্রাইস ইজ স্টেবল অ্যান্ড দ্য ডলার প্রাইস এখন বাংলাদেশ ব্যাংক ইন্টারভেন করলেই এটা কিন্তু চলে আসবে। এবং সব থেকে বড় হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ব্যাংক ইজ নাও ভেরি মাচ sincere about this remittance to increase the inflow of remittance. সো দ্যাট ইজ দ্য বাট আমাদেরকে লং টার্মে সোর্স খুঁজতে হবে যে রেমিটেন্সের উপরে ডিপেন্ড করে একটা দেশের ইকোনমি চলাটা খুব দুষ্কর। সো রেমিটেন্স যে কোনো ইন্টারন্যাশনাল সিনারিওর কারণের জন্য রেমিটেন্স এফেক্ট হতে পারে, যেটা আমরা এখন দেখছি মিডল ইস্টের অয়েল প্রাইসের সাথে যদি আমাদের দেশের ইকোনমি যদি উত্থান পাতন হয়, দিস ইজ নট দ্য গুড নিউজ। যদি ট্রাম্পের কথা উঠানামার সাথে যদি আমাদের দেশের ইকোনমি ডিপেন্ড হয়, তাহলে এটা আমাদেরকে আমাদেরকে একটা লং টার্ম সাস্টেনেবিলিটির মেকানিজম বের করতে হবে, যাতে করে আমাদের ইকোনমিটা, বিকজ দিস ইজ এ ইম্পোর্ট বেসড ইকোনমি, এই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের সাথে যতক্ষণ পর্যন্ত না একটা সমন্বয় না হবে, আমার 100 টাকার ইম্পোর্টের এগেনস্টে 30 টাকা এক্সপোর্ট হচ্ছে, তো তাহলে হাউ উইল সেটেল দ্য ইমব্যালেন্স অফ দিস ইম্পোর্ট অ্যান্ড সেটেল। সো এই জিনিসটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। রাইট, সুন্দর করে বললেন মোসলেউদ্দিন ভাই, খুবই চমৎকার করে বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক মণ্ডলী, আপনারাও নিশ্চয়ই উপকৃত হয়েছেন। এই গতকালকের উল্লম্ফন একটা বিশাল জনমনে একটা আতঙ্কের বিষয় হয়ে উঠেছিল, বাট আমরা আশা করছি যে এটা স্টেবল হয়ে যাচ্ছে, স্টেবল হয়ে যাবে। আনিস ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই মুহূর্তে পুঁজিবাজারের যে অবস্থা, আমরা গত 15 দিন দেখেছি ডাউন ট্রেন্ড এবং একটু ডিপ্রেসড অবস্থায় ছিল বাজারটা। গত 2 দিন ধরে আমরা দেখছি, আজকে তৃতীয় দিন, যে বাজারটা একটু গতি ফিরে পাচ্ছে। এই যে 15 দিন একটা ডিপ্রেসড অবস্থায় ছিল, এখন একটা গতি পাচ্ছে, স্বাভাবিকভাবে একটা ন্যাচারাল সাপোর্ট বাজারে কিন্তু এসছে। আপনি কি মনে করছেন? আচ্ছা, আপনার এই প্রশ্নটা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি মোসলেউদ্দিন ভাই যে ব্যাংকিং সেক্টর নিয়ে কথাটা বললেন, এটাতে আমি একটু অ্যাড করতে চাই যে আমাদের এক্সপোর্ট গ্রোথ 2 থেকে 3%, ইম্পোর্ট গ্রোথ 20%। অন দ্য আদার হ্যান্ড আমাদের ফরেন রেমিটেন্স অন অ্যাকাউন্ট অফ ম্যান পাওয়ার যারা কাজ করতেছে, ওটা 17% ডিক্লাইন করেছে। এখন তার আগে আমাকে দেখতে হবে একটু অ্যানালাইসিস করে যে তাহলে আমার অফিসিয়াল যে কারেন্সি রেটটা রয়েছে, ডলার রেটটা, কার মার্কেটে যদি 84, 83, 84, 85 হয়, আর অফিসিয়াল রেট যদি আমার 79 হয়, এই যে বিগ ডিফারেন্স, এই বিগ ডিফারেন্সের জন্য আমার ফরেন কারেন্সি অফিসিয়াল চ্যানেলে তো আসার সম্ভাবনা বেশ কম, সেই ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে আসবে। অতএব আমার ডলার রেটটাকে অ্যাডজাস্ট যদি আমি না করি, তাহলে আমার এক্সপোর্টও সাফার করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার অফিসিয়াল চ্যানেলে আমার ফরেন কারেন্সিটা আসবে না। আমি জানি না সরকার এই বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা, এটা ভ্যালিড পয়েন্ট, অ্যাবসলিউটলি ভ্যালিড পয়েন্ট। না হলে তো আপনার এক্সপোর্টস আপনার সাফার করবে, ইম্পোর্টের সাথে এক্সপোর্ট যদি একটা ম্যাচিং না হয়, এটা সাফার করবে। আর অফিসিয়াল চ্যানেলে যদি আমার ফরেন কারেন্সি না আসে, তাহলে আমার ইকোনমিক সাইকেলে তো আমি গিয়ে এফেক্ট করবে। এটা গেল একটা জিনিস, ওনার সাথে একটু আমি এটা সাপ্লিমেন্ট করলাম। এখন আপনি যে জিনিসটা বললেন, আমাদের ইদানিংকালে অ্যানালাইসিসে যেটা দেখেছি যে মার্কেট আমাদের স্বাভাবিক গতিতেই ছিল, তবে লাস্ট 15 days বা 2 weeks থেকে মার্কেটটা আমাদের যে ডিক্লাইন করতে করতে 350 পয়েন্ট আমি দেখেছি, অ্যানালাইসিস 350 পয়েন্ট আমাদের মার্কেটকে আমার ডিক্লাইন করেছে। এটা এই ধরনের মার্কেটটা ডিক্লাইন করা এক নাগারে 15 days, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এটাকে স্বাভাবিক মনে হয়নি। যারা আমাদের ইনস্টিটিউশনাল প্লেয়ার রয়েছেন, ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছেন, এদেরও একটা রোল প্লে করার আছে।
ওনারা কোন লেভেলে গিয়ে সাপোর্ট দেবেন। একটা জিনিস দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে ইনস্টিটিউশনাল প্লেয়াররা বা ইনভেস্টররা ওনারাও এখন ব্যক্তি বিনিয়োগকারীর মতো আচরণ করতেছেন। ওনারা একটা লেভেলে মার্কেটকে যাওয়ার পরে ওনারা সবাই শেয়ারগুলোকে একসাথে মিলেই ওই যে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেসিস করে শেয়ারগুলোকে ছেড়ে দিচ্ছেন। আবার ওনারা মার্কেট যখন কারেকশন হচ্ছে ওনারা চেয়ে চেয়ে দেখতেছেন, ওনারা কোনো বাইরে যাচ্ছেন না। যখন একটা অ্যাবনর্মাল লেভেলে নেমে যায়, চতুর্দিক দিয়ে কথা বলা স্টার্ট হয়ে যায়, তখন হয়তো আবার একটু স্টার্ট করে দেন। এইরকম একটা সিচুয়েশনই মনে হচ্ছে যে এই গত 2-3 দিন ধরে যখন আইসিবির এমডি সাহেব অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা সিটিংয়ে দিতে চাইলেন, তখন দেখা গেল যে মার্কেটটা একটু আবার বাই স্টার্ট। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমরা কিন্তু সকল স্টেক হোল্ডার, ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারি কাউন্সিল, ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি সহ বোর্ডের সাথে আমরাও ডিবিএ থেকে নানান পদক্ষেপের কথা চিন্তা করেছি, আইসিবিও করেছে। আমি যে প্রসঙ্গটা আনতে চাচ্ছি সেটা হলো যে লক্ষ্য করবেন যে বিভিন্ন ইনস্টিটিউশনে কিন্তু অ্যানালিস্টরা এখন কাজ করছে, ইয়াং অ্যানালিস্টরা তারা কাজ করছে। এটা খুব সুখের খবর, খুব ভালো জিনিস। কিন্তু এই যে একটা অ্যানালিস্টদের একটা দৌরত্ব দেখা যাচ্ছে বাজারে, এবং সেখানে এই অ্যানালিস্টদের কোনো গাইডলাইন কিংবা এদেরকে কোনো অ্যাকাউন্টেবিলিটির ভেতরে আনা যায় কিনা। অ্যানালিস্টদের কাজ করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওনাদের কথা ওনারা বলবেন, কিন্তু যখনই দেখা যাবে যে ওনারা ব্যক্তিগত সেই অ্যানালাইসিসগুলো ইউজ করছেন, কোম্পানিতে বসে কোম্পানির জন্য কাজ করছেন না, ওনাদের ব্যক্তিগতভাবে, এই বিষয়গুলো কিন্তু বাজারে একটা ইম্প্যাক্ট আসে। এবং লক্ষ্য করবেন যে আমাদের বাজারে কিন্তু অতিরিক্ত একটা রিউমারের প্রচলন আছে। রিউমার প্রত্যেক বাজারে থাকে, ডেভেলপ মার্কেটেও রিউমার থাকবে, সেটাও খুব বেশি সমস্যা না, কিন্তু আমাদের দেশে অতিরিক্ত রিউমার আছে। এবং এই কাজগুলো যে অ্যানালিস্টরা করেন, ওনারা কেন এগিয়ে আসেন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কেন বলেন না, অ্যানাউন্স করে কেন বলেন না, অথবা রেগুলেটররা কি তাদেরকে লাইসেন্স দিয়ে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারেন কি না, এই বিষয়ে যদি আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি খুব সুন্দর কথাই বলেছেন। এখন আপনার বক্তব্য থেকে যে জিনিসটা বেরিয়ে আসতেছে, এটা আমি ব্যক্তিগতভাবে এইভাবে চিন্তা করিনি। তবে ইদানিংকালে একটা জিনিস দেখতেছি যে একটা অ্যানালাইসিস বের হয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন দেখতেছি ওই টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনার বিভিন্ন বড় বড় সোশ্যাল মিডিয়াতেও হাউসগুলোতে কিছু টেকনিক্যাল অ্যানালিস্ট যারা রয়েছেন তারা কাজ করতেছেন। তারা একযোগে কোন লেভেলে মার্কেটটা হিট করলে পরে ওরা বিক্রিতে চলে যাবেন, আমি যেটা শুনতেছি এখন, এবং কোন লেভেলে ডাউন হলে পরে তারা বাই করবেন, তাও আবার বাই করবেন কি না সেটাও চিন্তা করবেন। যদি ওই লেভেলটা ব্রেক করে নিচে নেমে যায় তাহলে আবার বাই স্টপ, তাহলে আরও নিচে নেমে যাবে। এই ধরনের কথা আমি ইদানিংকালে শুনতেছি। যদি তাই হয়, ওনারা যদি এইভাবে একটা জিনিস মার্কেটকে বা বিনিয়োগকারীদেরকে একটু বলার চেষ্টা করেন, তাহলে তো সত্যি সত্যিই রেগুলেটরকে এগিয়ে আসা উচিত যে ওনাদেরকেও একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনার একটা প্রয়োজনীয়তা এখন দেখা যাচ্ছে। একটা গাইডলাইন ওনাদেরকেও লাইসেন্স দেওয়া উচিত। ওনারা যে সকল কথা বলতে চান পৃথিবীর সব জায়গায় সব দেশেই থাকে, ওনাদের কিন্তু যেটা করেন, ইভেন ভারতেও আমরা দেখেছি মুসলিম উদ্দিন ভাই, যে এই জিনিসগুলো ওনারা কিন্তু ডিসক্লোজার দেন। যখন একটা বক্তব্য রাখার পরে ওনারা অ্যানালাইসিসগুলো বলার পরে তারপরে ওনারা একটা ডিসক্লোজার দেন যে এই সেক্টরের শেয়ার আমার কাছে নাই কিংবা এতগুলো শেয়ার আছে, দে গিভ এ ডিসক্লোজার। তো আমার মনে হয় যে এখন সময় এসছে যে এই অ্যানালিস্টদেরকে একটা গাইডলাইনের ভিতরে নিয়ে আসা এবং ওনাদেরকে লাইসেন্স দিয়ে রিকগনাইজ করে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসা। আমার মনে হয় যে
আমরা এই ফোরাম থেকে আজকে আমাদের রেগুলেটর এসইসি কে অনুরোধ করব যে অ্যানালিস্টদের জন্য একটা গাইডলাইন এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসার জন্য ওনাদেরকে লাইসেন্স প্রদান করা এবং ওনারা এইটা ওনাদের অ্যানালাইসিসগুলো পাবলিকলি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বলুক। আমি মুসলিউদ্দিন ভাই আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম, ব্যাংক সেক্টর কিন্তু আমাদের পুঁজিবাজারে একটা প্রায় 25 থেকে 30% অফ দ্য ক্যাপিটালাইজেশন কিন্তু ওনারা এটাকে ইয়ে করেন এবং একটা মেজর পোর্শন। দেখা যাচ্ছে যে ব্যাংকসগুলো অনেক কিন্তু নিচে পড়েছিল অনেক দিন যাবত পর্যন্ত, কিন্তু অনেকগুলা ছিল যে ফেস ভ্যালুরও নিচে চলে গিয়েছিল। আমরা একটু ঠাট্টা করে এটাও বলতাম যে একটা ডিমের দাম একটা ব্যাংকের শেয়ারের দামের চেয়েও বেশি, এটাও আমরা যোগ করে বলতাম। এখন কিছুটা একটু পজিশন বেটার হয়েছে, বাট তারপরেও আমরা মনে করি যে ব্যাংকিং সেক্টরের শেয়ারটা এখনো অনেক আন্ডার ভ্যালুড আছে। এবং আমরা এও দেখেছি যে বাজার যখন একটু গতি পায় তখন ব্যাংক সেক্টর থেকেই কিন্তু জিনিসগুলো গতিটা আসে এবং তখনই একটা ইয়ে হয়। আপনি কি মনে করেন না যে ব্যাংক সেক্টর স্টিল আন্ডার ভ্যালুড এবং ব্যাংক সেক্টর একটা রোল প্লে করা উচিত এই পুঁজিবাজারে? বিনিয়োগকারীরা ব্যাংক সেক্টর দিকে কেন বিনিয়োগ করছেন না? থ্যাংক ইউ আলী ভাই। একটা জিনিস আমরা যদি এর পিছনে এক্সপ্লেনেশনে যাই, ব্যাংকের কেন 25% এত বেশি হোল্ড করে, ব্যাংকের উপর দিয়ে অনেকগুলো পলিসি দিয়ে আন্ডারে যেতে হয়, যেমন বাজেল 1, বাজেল 2, দ্যাট ইজ দ্য নাও বাজেল 3। তো এই সমস্ত ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্সগুলো যখন ব্যাংককে ফলো করতে হয় তখন ব্যাংক বাধ্য হয়ে তার ক্যাপিটালকে এটা বাড়াতে হয় টু মেক ইট ওন কমপ্লায়েন্স। সেই কারণের জন্য আপনি খেয়াল করবেন একটা ব্যাংকের যে ক্যাপিটাল সেটা অবভিয়াসলি অন্যান্য যে সমস্ত কোম্পানি মার্কেটে আছে তাদের ক্যাপিটালের তুলনায় অনেক বেশি, নাম্বার 1। নাম্বার 2, একটা ব্যাংকে যদি বেশি ব্যবসা করতে হয় সেই ব্যবসার পার্সেন্টেজ অলসো ইজ ট্যাগড উইথ দ্য ক্যাপিটাল, দ্যাট ইজ দ্য the 35% out of which 15% funded and 20% non-funded, all these things. So ব্যাংকগুলো কিন্তু নিজেরা ইনডিরেক্টলি ফর দ্য কমপ্লায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ টু গেট দ্য মোর বিজনেস, তারা কিন্তু ক্যাপিটাল বৃদ্ধির ব্যাপারে সবসময় কিন্তু তারা প্রতিনিয়ত চেষ্টা করছে। ইভেন 2019 সালে যখন বাজেল 3 আসবে তখন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি করা হয়েছে 12.5%, যেটা এখন আছে 10%। সো সেটাকে কমপ্লাই করার জন্য অনেক ব্যাংকগুলো কিন্তু আবার রাইটেও দেখবেন যে রাইটে চলে আসছে এবং আসবে। এবং নট অনলি দ্যাট, যখন এনপিএল বেড়ে যায় তখন আবার ক্যাপিটাল ইরোশন হয়। সে টু মেক দ্যাট ইরোশন, টু ফুলফিল দ্য ইরোশন অফ দ্যাট এনপিএলস, তখন আবার কিন্তু ক্যাপিটাল ব্যাংকে ইয়ে করতে হয়। একটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি রিসেন্ট সময়ে আপনি খেয়াল করবেন বেশ কিছু বড় বড় বিজনেস হাউস তারা কিন্তু হঠাৎ করে তাদের ইয়েটাকে দ্যাট ইজ আই শুড সে দ্য ব্যাংক্রাপসি, তারা হাত তুলে দিল। আমি খুব সোজা বাংলায় বলছি, এটা আমরা মার্কেটে অনেকেই জানি। এবং একটা হচ্ছে একটা গ্রুপ হাত তুলে দিল, স্পেশালি দ্য কমোডিটি ট্রেডার্স ইন দ্য চিটগং, দ্য সাম অফ দ্য শিপ ব্রেকার্স অফ দ্য চিটগং, এবং হাত তুলে দিল। নট অনলি দ্যাট, দে ফ্লেড অ্যাওয়ে ফ্রম দ্য কান্ট্রি অলসো, আমি নাম নিতে চাচ্ছি না, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে যে বিসমিল্লাহ, হলমার্ক, আপনার এটা এইটা একটা ক্যাটাগরি। এবং এইগুলো হওয়ার পরে সাধারণ মানুষের জনমনে একটা ইয়ে হলো যে ব্যাংকিং সেক্টরের ইয়েতে একটা এনপিএলে একটা বিশাল প্রভাব পড়বে। এইটা একটা হচ্ছে কমপ্লায়েন্স টু মিটিগেট দ্য অ্যাডিকুয়েট ক্যাপিটাল, অ্যানাদার ওয়ান ইজ দ্যাট দের ইজ দ্য ডিউ টু দিস অল দিস স্ক্যামস। এই দুইটা জিনিসকে ইয়ে করে ব্যাংকের একটা কনফিডেন্সের কোশ্চেন ক্রিয়েট করলো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ব্যাংক নিয়ে শর্ট টার্মে প্লে করা যায় না। ব্যাংক ইজ সাচ এ শেয়ার, ইউ হ্যাভ টু ওয়েট ফর এ টাইম বিং, বিকজ ব্যাংক একটা পার্টিকুলার ডেটে কিন্তু তার অ্যাকাউন্টসকে ক্লোজ করতে হয় এবং তার ফিনান্সিয়ালসের অরিজিনাল চরিত্রটা কিন্তু 31 ডিসেম্বরের ওই স্ট্যাটুটরি লিগ্যাল অডিটরের যে ফাইনাল অপারেটিং প্রফিট ডাজ নট রিফ্লেক্ট এনিথিং অফ দ্য ব্যাংক, যেটা কোয়ার্টারলি ব্যাংকরা পাবলিশ করে। সো সবাই জানে যে এই কোয়ার্টারলি প্রফিট ইজ নট দ্য দিস ইজ এ লাইক দিস this is that water drop in a water. So until unless it is not getting the proper reflections of as on 31st December's audit report, তারা কিন্তু কোনো কিছুই করতে পারে না। সেই কারণের জন্য মানুষ, আপনি খেয়াল করবেন এই 31st ডিসেম্বরকে ঘিরে কিন্তু এই ব্যাংকিং এর এই ক্যাপিটাল মার্কেটের এই স্খলনটা হয়। এবং অবভিয়াসলি আমি একটা আপনাকে ছোট্ট একটা ক্যালকুলেশন করে যদি বুঝি, আজকে অনেক ব্যাংক আপনি জানেন যে 16%, আমার ব্যাংক 16% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আজকের ডেটে। আজকে আমার 14 টাকা 50 পয়সা। তাহলে এটার থেকে ইফেক্টিভ ইল্ড কি মার্কেটে আছে?
আপনি Absolutely, 14 টাকা 50 পয়সা করে আপনি যদি ইফ ইউ কন্টিনিউ সে আমার মেতে হলো আমার রেকর্ড ডেট, যদি আপনি 1 মাস রাখেন ইউ উইল গেট দ্যাট 16% ক্যাশ ইল্ড। সো দ্যাট ইজ এ ভেরি গুড ইনভেস্টমেন্ট। বাট পিপল মাইন্ডসেটটা দেখেন, আমাদের মাইন্ডসেট হচ্ছে স্পেশালি, আই এম নট ব্লেমিং এনিবডি, বাট আমাদের মাইন্ডসেট হচ্ছে ফর এনি রিজন, দ্যাট ইজ দ্য ফর দ্য ইনভেস্টার ইন দ্য ক্যাপিটাল মার্কেট, দে ওয়ান্ট টু গেট দ্য শর্ট টার্ম গেইন, দে ডোন্ট ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য yield or something else। তারা মনে করে যে ক্যাপিটাল গেইনের শর্ট টার্মে আমি কি করে বেরোয় আসবো, এইটার থেকেই কিন্তু আজকে আপনি যে রিফ্লেকশনসটা দেখছেন, এটার রিফ্লেকশনসটা এইটার জন্যই। ট্রু অ্যাবসলিউটলি। আমি একটু অ্যাড করব ওনার সাথে। নাম্বার 1, ওনার এই ব্যাখ্যাটা সাথে আমি একটু দ্বিমত প্রকাশ করছি। আমাদের ইনভেস্টররা কেন 30 সেকেন্ডে বলতে হবে, আমাদের ব্রেকে যেতে হবে, কেন এই শেয়ারটা হোল্ড করে রাখতে চাচ্ছে না। যদি ইনভেস্টররা দেখতো যে এই শেয়ারটা হোল্ড করে রেখে আমি রেভিনিউ গেইনটা, দ্যাট মিনস ডিভিডেন্ডটা পাওয়ার পরও আমার শেয়ারটা প্রাইসটা সাস্টেইন করেছে বা শেয়ারটা প্রাইসটা আরও একটু পিক করেছে, তাহলে সে হোল্ড করতো। আমরা লক্ষ্য করছি যে কয়েক বছর ধরে টেলিকমের জন্য আলাদা একটা ট্যাক্সেশন, ব্যাংক সেক্টরের জন্য আলাদা একটা ট্যাক্সেশন, তামাক কোম্পানির জন্য আলাদা ট্যাক্সেশন, কিন্তু লিস্টেড কোম্পানির জন্য, অন্যান্য লিস্টেড কোম্পানি যেগুলো পুঁজিবাজারে আছে সেগুলোর জন্য 25%, নন লিস্টেড কোম্পানির জন্য 35%। প্রশ্ন হলো যে পুঁজিবাজারে যে সকল কোম্পানি লিস্টেড হবে কেন একরকম স্ল্যাব থাকবে না? পুঁজিবাজারে লিস্টেড হলে পরে একরকম স্ল্যাব কেন হবে না? কেন ব্যাংকসগুলোর জন্য 40% দিতে হয়? দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে এই 40% যেটা ট্যাক্স ব্যাংকসগুলো দিচ্ছে, সেখানে কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কিন্তু আয় কমে যাচ্ছে, ঠিক আছে? এইটা একটা। আরেকটা যে অ্যানোমালি ট্যাক্সেশনে, সেইটার একটা বিষয় আমরা দেখেছি যে কোম্পানিগুলোর যখন ডিভিডেন্ড আসে 76% পর্যন্ত ট্যাক্স পেমেন্ট হয়। ট্রিপল ট্যাক্সেশন হচ্ছে, কোম্পানি একবার ট্যাক্স দিচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে, তখন আবার ট্যাক্স কেটে রাখছে, এবং যখন পার্সোনাল ফাইলে তখন আবার ট্যাক্স কেটে রাখছে। সর্বসাকুল্যে 76% ট্যাক্স কিন্তু কাটা হচ্ছে একজন বিনিয়োগকারীর কাছ থেকে। এই প্রশ্নটা আপনার কাছে, আপনি কিভাবে বলবেন সেটা আপনার বিষয়। একই জিনিস মোস্তফিদ্দিন ভাই আপনার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমত যে জিনিসটা আমি বলতেছিলাম, ওটা ব্যাংকিং সেক্টর নিয়ে যে কথাটা হয়েছিল, ডিভিডেন্ড, আমাদের ব্যাংকিং সেক্টরে কিন্তু মোরলে সবগুলো ব্যাংক ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ফেলেছে। ন্যাচারালি আপনি যে কথাটা বলছেন, ওখানে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে। অ্যাডজাস্টমেন্টের জন্য ব্যাংকিং সেক্টরটা আপাতত একটু স্লো আছে, এটা একটু সেট হবে। অ্যাডজাস্টমেন্টের জন্য সেট হওয়ার পরে তারপরে সে আবার পজিশন নিয়ে তারপর মুভ করার হবে। প্রশ্নটা হলো, ব্যাংকিং সেক্টরে বিনিয়োগকারীরা এটাকে শেয়ারটাকে হোল্ড করতে চায় না কেন? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্টক ডিভিডেন্ডটা অবশ্যই অ্যাডজাস্টমেন্ট হয়ে একটু আপনার প্রিমিয়াম থাকতে হবে। যদি প্রিমিয়ামটা না থাকে তাহলে ওই বিনিয়োগকারী ওই শেয়ারটা তো হোল্ড করতে চাইবে না। দ্বিতীয়ত, যে ক্যাশ ডিভিডেন্ড, সেই ধরনের ওনার ব্যাংকে উনি 16% ডিভিডেন্ড দিয়েছেন, তার মানে 1 টাকা 60 পয়সা সে ডিভিডেন্ড পাচ্ছে। এরপরে আবার ট্যাক্স ডিডাকশন হবে। এখন দেখা যাবে যদি যে প্রাইসটা এখন প্রিভেল করতেছে, এই 1 টাকা 60 পয়সার নিচেও যদি প্রাইসটা নেমে যায়, তাহলে ওই বিনিয়োগকারী চিন্তা করতেছে, তো আমি এটা রেখে দিলে, ডিভিডেন্ডটা নিলে পরে আমি আরও ক্ষতিগ্রস্ত হব। কারণ দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো, যেমন ধরুন এসআইবিএল এর প্রাইসটা ছিল 23 টাকা, এখন ও নেমে গেছে 18 টাকায়, 5 টাকা আছে। 5 টাকা কিন্তু অ্যাডজাস্টমেন্ট প্রাইস না। দ্যাট ইজ ওয়াই আনিস ভাই, এতগুলো ব্যাংকের দরকার আছে আমাদের এই ইকোনমিতে এবং এত ছোট একটা দেশে। সেই কথাতেই আসতেছি। ইভেন আমাদের ব্যাংকের সংখ্যা হলো 56। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের ইকোনমির সাথে তার ইকোনমি যদি আমি কম্পেয়ার করি, তাহলে আপনি দেখেন কি অবস্থা। ওদের কয়টা ব্যাংক, এটা তো সবাই জানে যে এত ব্যাংক আমার ইকোনমি সাপোর্ট দিতে পারতেছে না পারার ক্ষেত্রে এখানে একটা কম্পিটিশন যেটা স্টার্ট হয়েছে, যে কম্পিটিশনে আমাদের ব্যাংকিং সেক্টর সুবিধা করতে পারতেছে না। এবার আসেন, উনি যে কথাটা আরেকটা জিনিস বলতেছিলেন ব্যাংকিং সেক্টর নিয়ে,
যে হাত তুলে সারেন্ডার করেছে, অনেকেই আবার পালিয়ে গেছে, কেউ আবার ওই খাতুনগঞ্জের এরা আবার ইম্পোর্ট করবে না। আমার কথাই আপনাকে আসতে হবে, এইটার উত্তর দিলে ওই হ্যান্ডসাপটা বের হয়ে যাবে। সেটা হলো যে আপনি এতগুলো ব্যাংকের প্রয়োজনীয়তা নাই, এক নাম্বার বিষয়। আর এতগুলো ব্যাংক আছে বলেই তেলির মাথায় তেল দিচ্ছে, নতুন ইনভেস্টার্স খুঁজে পাচ্ছে না। ওই একই মানুষকে প্রত্যেকটা ব্যাংক একই মানুষের কাছে যাচ্ছে অতিরিক্ত ব্যাংক হওয়ার ফলে। এখন এখানে কি কোনো গাইডলাইনের প্রয়োজন আছে যে একই জায়গায় আপনি প্রত্যেকটা 56টা ব্যাংক একই জায়গায় যাচ্ছে? ওয়াই? কেন ওনারা নতুন নতুন ইয়ে খুঁজছেন না, অ্যাভিনিউ খুঁজছেন না, নতুন ইনভেস্টর খুঁজছেন না? কেন আমাকে একই জায়গায় যেতে হবে, তেলির মাথায় তেল দিতে হবে? এই প্রশ্ন আপনার কাছে থাকবে। আমি একটু বাজেটের বিষয় যদি আলোচনা করেন, এইটা ওনার কাছে আমরা শুনবো। এই যে ডিফারেন্স গুলো যেগুলো আছে, লিমিটেড মানে লিস্টেড কোম্পানি 25% ট্যাক্স, অথচ ব্যাংকস গুলো 40% দেবে, এখানে সমন্বয় করার বিষয় আছে কিনা? এখন প্রশ্নটা হলো, আপনি যে প্রশ্নটা করেছেন একটা ভ্যালিড কোশ্চেন করেছেন, কিন্তু এইটাকে আমি একভাবে ব্যাখ্যা করতে চাই। গভর্নমেন্ট দেখতেছে যে তার রেভিনিউ সে কিভাবে এটা জেনারেট করবে, রেভিনিউটা সে কীভাবে কালেক্ট করবে, রেভিনিউটা কীভাবে সে মোবিলাইজ করবে। ফরচুনেটলি আনফরচুনেটলি ব্যাংকিং সেক্টর থেকে তার এখানে প্রফিটকে হাইড করার স্কোপটা খুব কম। বিকজ অফ দ্যাট রিজন ওইখান থেকে গভর্নমেন্ট যে রেভিনিউটা যত ইজিলি নিয়ে আসতে পারে, অন্যান্য প্রাইভেট সেক্টরের ইয়ের থেকে এই রেভিনিউটা আনাটা ওনাদের পক্ষে একটু কঠিন। তো অতএব এইখানে ওনারা দেখছেন সলিড রেভিনিউ কিভাবে সে মোবিলাইজ করতে পারে, এটা একটা কারণ হতে পারে। টেলিকমে 42%, টেলিকমেও সেম। আমি জানি না পৃথিবীর অন্যান্য কোন দেশে কি এত হাই রেট অফ ট্যাক্স আছে। তবে আপনি একটা জিনিস, একটা প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দেই, সেটা হচ্ছে যে আমাদের লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে আপনাকে যে গ্যাপটা, এই গ্যাপটা দিতে হবে। এই গ্যাপটা যদি না থাকে তাহলে লিস্টিংয়ে আপনার ভালো কোম্পানি উৎসাহ পাবে না। রাইট, থ্যাংক ইউ। আমি হ্যাঁ ব্যাংকের ইয়েটা কোশ্চেন করছিলেন যে নাম্বার অফ ব্যাংকস অ্যান্ড অল দিস থিংস। আমি একটু বলি, দেখেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠিত হয় ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কারণে। আপনি যখন বাংলাদেশে রিয়েল এস্টেট ছিল না, রিয়েল এস্টেট আসা শুরু করলো, ভালো করা শুরু করলো, আপনার সবাই দেখেছি যে হান্ড্রেডস টু ইভেন থাউজেন্ডস রিয়েল এস্টেট কোম্পানি দাঁড়িয়ে গেছে। সিমেন্ট ফ্যাক্টরি স্টার্ট করলো, এরপর একটার পর একটা সিমেন্ট ফ্যাক্টরি আসতে থাকলো, এবং এদিকে আবার ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, আমার ওইদিকে আসছে। তো আমি তো, এবং বাংলাদেশে এরকম একটা ইয়ে আছে, একটা সেক্টরকে কিন্তু যখন বুম করে তখন সবাই যেভাবে যেতে চায়। এখন আপনি ইউ উইল সি নাও যে এলপিজি, দেখবেন যে সমস্ত বড় বড় ইয়েগুলা এলপিজি। আমি তো মনে করতেছি এই সেক্টরটাকে আবার বোধহয় ইয়ে করা না পর্যন্ত সেটা থাকবে না। হাউএভার দিস ইজ দ্য মার্কেট ডাইনামিক্স। কিন্তু যে সেক্টর ইজ রেগুলেটেড সেক্টর, আমি ওই পয়েন্টে আসছি, যে সেক্টরটা রেগুলেটেড সেক্টর, যে সেক্টরে যে কেউ ইচ্ছা করলে নামতে পারে না, সেই সেক্টরে এটা হওয়া আমার পার্সোনাল অপিনিয়ন এটা উচিত নয়। তো আমরা যদি সিম্পলি, আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল ক্যালকুলেশনস অফ ইকোনমিক কন্ট্রার ইয়েতে আমাদের এখানে এতগুলা ব্যাংকের ইয়ে দেওয়া হলো, বাট আমরা কিন্তু ইউ আর ফেসিং এ ট্রিমেন্ডাস প্রবলেম। একদম বিশ্বাস করেন, আমরা যদি আগে বুঝতাম যে ব্যাংকিং প্রফেশনটা এই হয়ে যাবে, তাহলে আমরা প্রথমে বোধহয় উই মে ফাইন্ড আউট ডিফারেন্ট প্রফেশন। এখন যেটা হচ্ছে, সত্যি কথা, এটা ব্যাংকিং না। তার একটাই কারণ হচ্ছে, আপনি চিন্তা করেন এই ইকোনমিতে কয়টা নতুন ইনভেস্টমেন্ট আসছে, কয়টা এফডিআই ইয়ে হয়েছে। লাস্ট 1 ইয়ার স্ট্যাটিস্টিক্স দেখেন যে কোনো ধরনের আপনি সেকেন্ড স্কোয়ার তৈরি হয়েছে, সেকেন্ড আপনার কর্পোরেট যে ব্লু চিপসে তাদের তৈরি হয়েছে, কোনো ফরেন ইনভেস্টর আসছে। তো তাহলে আমার প্রথমে হচ্ছে, যদি সিন্স দ্য রেগুলেটর, দ্য গভর্নমেন্ট, ডিসিশন মেকার যারা আছেন, আমি তো প্রথমে ফুড তৈরি করব, আমি তো খাবার তৈরি করব, আমি তো ইনভেস্টমেন্ট তৈরি করব। আমি ইনভেস্টমেন্টের যে সমস্ত ড্রব্যাক্সগুলো আছে, সবাই আমরা সেই ড্রব্যাক্সগুলো জানি, ব্রোক্রেসি, ল্যান্ড ডিসপিউট, আপনার ইনফ্রাস্ট্রাকচার, ইউটিলিটি কানেকশনস অ্যান্ড অল দিস থিংস, এগুলা যে সমস্যাগুলো রয়েছে, এগুলো যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করে আমরা যদি
এফডিআইকে আরও বেশি করে ইনভেস্ট করতে পারি, তাহলে আমরা যদি ব্যাংকক যদি পারে, মালয়েশিয়া যদি পারে, কোরিয়া যদি 60 দশকে কোরিয়া কি ছিল তারা যদি পারে, অবভিয়াসলি আমি মনে করি যে বাংলাদেশ পিপুলের সেরকম ওদের থেকেও আমাদের বেশি ইয়ে রয়েছে, ইন অল রেসপেক্ট আমরা ইয়েতে, কিন্তু আমরা ওই জায়গাটাতে ঠিক যে জায়গাটাতে দরকার সেই জায়গাটাতে ঠিক হিট করতে পারছি না। যার ফলে আজকে হয়েছে কি যে এই এতগুলো ব্যাংক আসার পরে আমরা কি করছি, হয়তো আপনার টাকার দরকার নাই, আপনি ইউর এ গুড কাস্টমার, আমি গিয়ে বলছি যে ভাই টাকা আপনার নেন না, আরও কিছু নেন না, নেন না, তো তখন ওনার কিন্তু পারসেপশন ছিল না, উনি কিন্তু ওটা মনে করলেন যে হয়তো কোনোটা ওনার ভিতরেই ছিল না, উনি ক্রপ আপ করলেন ওকে আরেকটু রিস্ক নিয়ে দেখি না, বিকজ দ্য ফান্ড কস্ট ইজ চিপার নাও, দিস ইজ 7 to 8%, ইভেন দ্য 9% ইজ ভেরি মাচ অ্যাভেলেবল, সো এই না একটা রিস্ক নিয়ে দেখি না, যে এই যে আনপ্ল্যান্ড রিস্ক ইন দ্য মার্কেট উইথাউট অ্যাসেসিং দ্য মার্কেট ডাইনামিক্স, এইটা কিন্তু আমি জানি না যে আমরা এই ব্যাংকিং সেক্টরকে কোথায় নিয়ে যাবে। আমরা কিন্তু বর্তমানে আপনি দেখবেন একটা শর্ট টার্ম ফান্ডিংয়ের একটা চেহারা, উইথাউট দিস ইজ দ্যাট প্রপার অ্যাসেসমেন্ট টু দ্য ব্যাঙ্কস, এবং আমাদের নিজস্ব সাস্টেনেবিলিটির জন্য, ব্যাঙ্কিংয়ের নিজস্ব সাস্টেনেবিলিটির জন্য আপনি জানেন যে প্রত্যেকটা ব্যাংকের নাম্বার অফ শেয়ার হোল্ডার্সের হিউজ এক্সপেকটেশনস আছে, বোর্ডের এক্সপেকটেশনস আছে, আমাদের ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্সের ইস্যুস আর দেয়ার, সেই কারণের জন্য সব কিছুর জন্যই কিন্তু আমরা কিন্তু দৌড়াইতেছি, কিন্তু আমরা যদি এই দৌড়ানোর সামনের যে সমস্ত ফ্রুটস এইগুলো যদি বিল্ড আপ না হয়, আমার মনে হয় যে ব্যাংকিং সেক্টরের জন্য সামনের দিনে খুব সুখকর দিন নাই। এবং আপনি লক্ষ্য করেন আনিস ভাই যে এই যে নতুন 9টা ব্যাংক আসলো, এই ব্যাংকের মধ্যে কিন্তু অবস্থা খুব খারাপ, এবং এর মধ্যে তো কয়েকটা সিক হয়েই গেছে, এবং কয়েক জায়গায় তো অবজারভারও বসায় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সো কাজেই নতুনদের আরো প্রবলেম। কিন্তু ভাই নতুনের কথা বলছেন, এছাড়াও শুধু যদি পয়েন্ট দেখেন, নতুন একটা ব্যাংক এসছে 400 কোটি টাকা ক্যাপিটাল নিয়ে, তো 400 কোটি টাকা ক্যাপিটালে যদি 10% প্রফিট দিতে হয়, তাহলে 40 কোটি টাকা আফটার ট্যাক্স, তাহলে বিফোর ট্যাক্সে করতে হবে 100 কোটি টাকা, তাহলে 100 কোটি টাকা যদি 3% এখন যে স্প্রেড এসছে করতে হয়, তাহলে 3000 কোটি টাকা অ্যাডভান্স করলে যদি তার 1 টাকাও এনপিএল না হয়, দ্যাট ব্যাংক অনলি ক্যান এবল টু গিভ দিস ইজ দ্য 10% ডিভিডেন্ড অন 400 crore capital. So I don't know, this is that's মানে সুন্দর একটা ব্যাক ক্যালকুলেশন করছেন, সুন্দর একটা ব্যাখ্যা দিলেন। কিন্তু মসজিউদ্দিন ভাই এটা আসলে কি যারা নতুন করেছে ওনারা কিন্তু সবাই লিটল বিট নাও দে আন্ডারস্ট্যান্ড দ্য আন্ডারস্টুড দ্য রিয়েলিটি যে অ্যাকচুয়ালি দিস ইজ নট এ গুড ইনভেস্টমেন্ট, রাদার দ্যান ইফ দে ইনভেস্ট ইন দ্য আদার সেক্টর, আই থিঙ্ক দেয়ার রেট অফ রিটার্ন মাইট বি মোর লুক্রেটিভ। ওনার কথাতে যে জিনিসটা বেরিয়ে আসলো, ইনফ্যাক্ট আমাদের যে আপনার বিনিয়োগকারী যে তৈরি করা দরকার, কোন সেক্টরে আমার বিনিয়োগটা হতে পারে, আমার ইনভেস্টর তৈরি করা দরকার, আমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট তৈরি করা দরকার, সেটা হচ্ছে না। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাচ্ছি, যে ব্যাংকিং সেক্টর নিয়ে যে কথাগুলো আজকে বেরিয়ে আসলো, আমাদের গভর্নমেন্ট ব্যাংকগুলো কি করেছে, আপনি আসেন গভর্নমেন্ট ব্যাংকগুলো ওনারা যখন যেভাবে অ্যাডভান্স করেছেন, ওনারা তো কোনো কিছুই তাকালেন না, না হলে এইভাবে আপনার একটা বেসিক ব্যাংক এখন দেউলিয়া হয়ে গেছে। সোনালী ব্যাংকে কি অবস্থা, তাহলে এই পয়সা এখন আবার গভর্নমেন্ট কী করতেছেন, আমার এই বাজেটের পয়সা ওখানে আবার দিয়ে তার ক্যাপিটাল যোগান দিতেছেন। হোয়াই? এই বাজেটের টাকা ওখানে কেন যোগান দিতে হবে? এই বাজেটের পয়সাটা আসলো কি কোত্থেকে? এটা তো আমার ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে। ভ্যাটটা আসলো কোত্থেকে? আমার যারা জনগণের টাকা, যেটা ইভেন যে রিক্সা চালক, যে আপনার ঠেলা গাড়ি চালক, ওদের পয়সা এখানে। ইনকাম ট্যাক্সটা না ধরলাম যাদের ইনকাম একটা স্টেজে আছে ওদের কাছ থেকে ইনকাম ট্যাক্সটা নিচ্ছেন, কিন্তু ভ্যাটের পয়সাটা তো একদম রুট লেভেল থেকে আসতেছে এবং সবাই দিচ্ছে। সেই পয়সাটা আমি কেন দিয়ে এই আবার গভর্নমেন্ট এই ব্যাঙ্কগুলোতে দিয়ে আবার পলিটিক্যাল ইস্যু বা পলিটিক্যাল ফ্যাক্টরসে এই টাকাগুলো এইভাবে বাইরে বেরিয়ে যাবে, আমার ম্যানেজমেন্ট ইনএফিসিয়েন্সির জন্য, বোর্ড ইনএফিসিয়েন্সির জন্য টাকাগুলো চলে যাবে। ওই টাকা আবার সরকার বাজেট থেকে আমাকে কেন দিতে হবে? এই সিস্টেমটা থাকলে পরে আমি জানি না ব্যাংকিং সেক্টর কীভাবে স্টিল লাইন হবে, কীভাবে সুন্দরভাবে সামনের দিকে রান করবে। তাছাড়া 56 ব্যাংকস, এখন আপনারা সবাই, আমি সবখানে এটা দেখতেছি যে আলোচনায় আসতেছে, এই মার্কেটে, ছোট্ট একটা মার্কেটে এই 56টা ব্যাংক যে বেটিং করতেছে একটা বিনিয়োগকারীর উপরে বা একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের উপর, সবাই গিয়ে ওখানে ব্যাট করতে চাচ্ছে। তা এটা সিচুয়েশনটা কী দাঁড়াবে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। রাইট, থ্যাংক ইউ। আমি একটু আবারও একটু বাজেটে ফিরে আসি, যেহেতু আপনাকে পেয়েছি, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট
আমি একটু বলতে চাচ্ছিলাম যে দেখেন আমাদের যে বিনিয়োগকারীরা, এই বিনিয়োগকারীদেরকে যদি আমরা বিনিয়োগকারী বানাতে চাই তাহলে বাজেটারি কিছু ইয়ে আসতে হবে। সেটা কি, একজন বিনিয়োগকারী তারা ওই 2 সপ্তাহ 1 সপ্তাহ 2 দিনের জন্য বিনিয়োগ না করে যাতে লং টার্ম করতে পারে, 1 বছর 2 বছর 3 বছরের জন্য করতে পারে, যেটা ভারতে করেছে। সেই জিনিসটা হলো যে 1 বছর যদি আপনি আপনার বিনিয়োগটা ধরে রাখেন তাহলে এই ইনকাম ট্যাক্স দিবেন, 2 বছর ধরে রাখলে এই ইনকাম ট্যাক্স দিবেন, 3 বছর তদূর্ধ্ব থাকলে একরকম ইনকাম ট্যাক্স দেবেন। এই জাতীয় স্ল্যাবিং সিস্টেম যদি আমরা করতে পারি ট্যাক্সের, তাহলে পরে আমরা বিনিয়োগকারীদেরকে পাবো, রিয়েল বিনিয়োগকারী যারা বিনিয়োগ করে 1 বছর রেখে দিবে, 2 বছর রেখে দিবে, তার ওই ট্যাক্সটার সুবিধা পাবার জন্য। আপনি কি মনে করেন? থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সুন্দর কথাই বলেছেন। আপনার মধ্যে অবশ্যই মনে পড়বে সাইফুর রহমান সাহেব বেঁচে থাকতে উনি কিন্তু এই একটা সিস্টেম করেছিলেন যে লং টার্ম আমি যদি এত বছর এইটাকে হোল্ড করে রাখি তাহলে আমি ট্যাক্সের এই বেনিফিটগুলো পাবো, এই একটা সিস্টেম উনি করেছিলেন। করার পরে মার্কেটটা, আমাদের মার্কেটটা তো আগেও এরকম খারাপ অবস্থার মধ্যে ছিল, তখন মার্কেটটা আস্তে 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 ধাপে ধাপে ভাইব্রেন্ট হলো। হ্যাঁ, ভাইব্রেন্ট হলো এবং মার্কেটটা স্টেবল হলো। শুধু ভাইব্রেন্ট আমি বলবো না, মার্কেটটা স্টেবল হলো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের মার্কেটটাকে স্টেবল এবং ভাইব্রেন্ট করতে চাইলে সরকারকে বা আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। সরকারকে পদক্ষেপ নিতে হবে, পার্টিকুলারলি আমাদের অর্থমন্ত্রী মহোদয়কে একটু পদক্ষেপ নিতে হবে, ওনাকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে। সরকার খুব আন্তরিক, হ্যাঁ, অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী খুব আন্তরিক। আমরা চাই যে এই ইসে যদি এই বাজেটে যদি এই স্ল্যাবিং সিস্টেম করে দেয়া যায় ট্যাক্সের, হ্যাঁ, একটু চিন্তা করে কি পলিসি অ্যাডপ্ট করলে পরে আমরা একটা সাস্টেনেবল মার্কেট আমরা করতে পারি, রাখতে পারি, যাতে করে আমার ইকোনমি ভাইব্রেন্ট হয় আর আমার ক্যাপিটাল মার্কেট ভাইব্রেন্ট হয়, ক্যাপিটাল মার্কেট থেকে আমি পুঁজিটা যোগান দিতে পারি। এই জিনিসগুলো চিন্তা করে যদি আমার বাজেটে এটাকে অ্যাড্রেস করে বাজেটে ওর এই মেকানিজমটা নিয়ে আসে, তাহলে মনে হয়, আমি মনে করি যে আমাদের এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু এই স্ল্যাবিং সিস্টেম আছে এবং এটা 4 বছর আগে ওখানে ইয়ে করা হয়েছে। 1 লাখ টাকা পর্যন্ত ডিভিডেন্ড ফ্রি, ট্যাক্স ফ্রি ডিভিডেন্ড, 1 লাখ টাকা ডিভিডেন্ডে ট্যাক্স ফ্রি। এখন 25,000 আছে, কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাই যে 500 টাকা যে ডিভিডেন্ড পাচ্ছে তারও কিন্তু ট্যাক্স কাটছে। এখানে আরেকটা জিনিস খুব ভালো কথাই বলেছেন, এটা যে দেখেন আমাদের আইনের মধ্যে একটা আইনের সাথে, একটা ক্লজের সাথে আরেকটা ক্লজের কন্ট্রাডিক্টরি। এখন প্রশ্ন হলো, আপনি বলতেছেন একখানে বললেন তো 25,000 টাকা পর্যন্ত আমার ডিভিডেন্ড ইনকাম ট্যাক্স ফ্রি, কিন্তু ডিভিডেন্ড যখনই আমার ডিভিডেন্ড ওয়ারেন্টটা যখন ইস্যু করতেছে, 5,000 টাকা ডিভিডেন্ড ওয়ারেন্ট যখন ইস্যু করতেছে, সে 10% ট্যাক্স ডিডাকশন করে নিচ্ছে অথবা 15% ট্যাক্স ডিডাকশন করতেছে। যদি আমার ইডি না থাকে তাহলে 15% ডিডাকশন করে নিচ্ছে। হোয়াই? আমার তো এই, তাহলে ওই ক্লজে তো হওয়া উচিত ছিল যে 25,000 টাকা পর্যন্ত কোনো ডিভিডেন্ড ডিসবার্স করলে কোনো ট্যাক্স ডিডাকশন হবে না, কিন্তু ওখানে তো ওই কথাটা রাখা নাই, ওখানে রাখা নাই। তাহলে মানে আমাদের দুইটা ক্লজের মধ্যে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক এটা কেউ তলিয়েও দেখতেছে না, কিন্তু আমরা যারা বিনিয়োগকারী রয়েছি, যারা আমাদের বিনিয়োগকারী রয়েছেন, তারা এইভাবে সাফার করতেছেন। নট অনলি দ্যাট, আপনি যে কথাটা আরেকটা জিনিস বললেন যে কর্পোরেট ট্যাক্স তো দিচ্ছে, দেওয়ার পরে আবার ডিভিডেন্ডের উপরে সে ট্যাক্সটা দিচ্ছে, আবার এই ইনকামটা যখন তার পার্সোনাল ফাইলে যাচ্ছে, পার্সোনাল ফাইলে যাওয়ার পরে আবার ওখানে গিয়ে স্ল্যাবটা হাই হচ্ছে, ওখানে গিয়ে আবার তাকে ট্যাক্স দিতে হচ্ছে। আমাদের ক্ষেত্রে কিন্তু তাই। এবং একটা ক্যালকুলেশন আমরা বের করেছি যেখানে 76% ট্যাক্স দিতে হচ্ছে একজন ডিভিডেন্ড যারা পাচ্ছেন ওনাদেরকে, টোটাল কোম্পানি থেকে স্টার্ট করে আপ টু দ্য ইনভেস্টর। আপনার কি আমার বাজেটে আমার একটা পার্সোনাল এক্সপেকটেশনস আছে টু দ্য গভর্নমেন্ট, সেটা হলো, আর ভাই আপনি খেয়াল করবেন যে আমার কাছে পার্সোনালি আমি খুব এটাতে পীড়া পাই যে আমাদের দেশে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক বেকার, সেখানে একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে কয়েক লক্ষ ফরেনার আমাদের এখানে কাজ করতেছে, স্পেশালি ইন দ্য গার্মেন্ট সেক্টর। এবং তাদের একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে দে আর টেকিং 30,000 কোটি টাকা, দ্যাট ইজ 10% অফ আওয়ার তারা এটা নিয়ে যাচ্ছে।
তো আমরা আমাদের এর এর নিশ্চয় ওই জায়গাতে আমাদের ডেফিসিয়েন্সি আছে বলেই তো আমরা আনছি, আমরা তো ইচ্ছা করে আনছি না। তো আমরা কেন ওই জায়গাটাতে ফোকাস করছি না, কেন আমরা ওই জায়গাটাতে আমি স্পেশালি আরও স্পেসিফিক হয়ে যদি বলতে চাই, আমাদের মোস্ট অফ দ্য ডাইং মাস্টার ইজ শ্রীলঙ্কান ইন্ডিয়ানস, আমার ডিজাইন মাস্টার ইন্ডিয়ানস, আমার বাইং হাউসের নেগোসিয়েটার ইন্ডিয়ানস, আমার সে বড় বড় আর্কিটেক্ট ডিজাইনার দে আর কামিং ফ্রম অ্যাব্রড এবং কনসালটেন্সি পারপাজে যাচ্ছে। তো আমরা আমি একটাই রিকোয়েস্ট করতে চাই টু দ্য গভর্নমেন্ট যে টু কিপ সাম অ্যালোকেশনস ইন দ্য বাজেট, যে আমাদের ভিতরে সেই মেধা আছে, আমি বিশ্বাস করি আমাদেরকে। আজকে ব্যাংকে তো কোনো ফরেনার নাই, ফরেন ব্যাংকে তো আমাদের লোকাল বাংলাদেশি লোক কাজ করতেছে, বিকজ ব্যাংকিং লেখাপড়াটা কিন্তু দ্যাট ইজ ইনস্টিটিউশনাল। অন দ্য টপ অফ দ্যাট কারিগরির জন্য কিন্তু আমাদের বিআইবিএম এর মধ্যে প্রতিষ্ঠান আছে, আইবি এর মধ্যে প্রতিষ্ঠান আছে, লট অফ পিপলস আর কামিং ফ্রম দ্যাট এবং উই আর ফুললি ইকুইপ টু ক্যাটার আউট দ্য ইন্টারন্যাশনাল ডিমান্ড অ্যান্ড সার্ভিস অ্যান্ড ইন্টারন্যাশনাল প্র্যাকটিসেস ইন দ্য ব্যাংকিং সেক্টর। তো সেইটা যদি আমরা ব্যাংকিং সেক্টরে পারি, তাহলে কেন আমাদের এই গার্মেন্টস সেক্টরে আজকে 30 বছর পরে কেন আমাদের বাইরের লোক ধার করতে হবে? আমরা কেন এইটাকে ফোকাস করছি না? এইটাই আমার কাছে এই জিনিসটা আমি সাবমিশন রাখছি থ্রু ইউ। মসলিউদ্দিন ভাই খুব সুন্দর কথা বললেন। দুঃখের বিষয় শুধু এটা না, দুঃখের বিষয় আরও আছে। ইদানিং আমরা অনেক সিএফও দেখছি বিভিন্ন কোম্পানিতে, ইন্ডিয়ান সিএফও ইন্ডিয়া থেকে নিয়ে আসছে সেখানে। আমি একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক মণ্ডলী, আজকের আলোচনা আপনারা শুনেছেন। আমাদের মসলিউদ্দিন ভাইকে পেয়েছি, ব্যাংক সংক্রান্ত বিষয়ে অনেক কিছু জানার সৌভাগ্য হয়েছে। আনিস ভাই ট্যাক্স সম্বন্ধে অনেক কিছু বললেন, অনেক অ্যানোমালি আছে, সেগুলো দূর করার প্রয়োজন। আজকে যে আলোচনা হলো দর্শক মণ্ডলী, এটা চুম্বক অংশ আগামীকাল আপনারা শেয়ার বিজে দেখতে পারবেন। শেয়ার বিজে এই চুম্বক অংশগুলো আগামীকাল সকালে ছাপা হবে, সেখানে দেখতে পারবেন। আগামী রোববার দিন আবার আপনাদের সামনে আমরা হাজির হব আরেকটা প্রোগ্রাম নিয়ে মার্কেট ওয়াচে। আজকে 400তম মার্কেট ওয়াচের প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন, আপনাদের বিনিয়োগ সুস্থ যাতে থাকে সেদিকে খেয়াল রাখবেন, এবং আগামী রোববার আপনাদের সাথে আবার দেখা হবে। দেখতে থাকেন ততক্ষণ এনটিভি। আসসালামু আলাইকুম।